প্রিয় দর্শক, আপনারা জানেন যে গুম কমিশনের তদন্তে বেরিয়ে আসা চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে 11 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাদের রহস্যজনক পলায়নের ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে এক গভীর সংকটের মুখে ফেলেছে এবং বিচারহীনতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম কালো অধ্যায়ে জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের পথ এক নজিরবিহীন সংকটের সম্মুখীন হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত গুম কমিশন এক তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি যখন 11 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, ঠিক তখনই অভিযুক্তদের রহস্যজনকভাবে দেশ থেকে পালিয়ে যাওয়ার ঘটনা পুরো বিচার প্রক্রিয়াকে এক চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। এই ঘটনা শুধুমাত্র বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করে না, বরং এটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকি তৈরি করছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক এবং কমিশনের সদস্যরা। চলতি বছরের 6 জানুয়ারি গুম কমিশনের প্রাথমিক তদন্ত এবং প্রসিকিউশনের নিজস্ব অনুসন্ধানের উপর ভিত্তি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিএফআই এর সাবেক শীর্ষ কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ জেনারেল ছিলেন, যাদের দায়িত্ব পালনকালে ব্রিগেডিয়ার আজমির, লেফটেন্যান্ট কর্নেল হাসিন এবং ব্যারিস্টার আরমান মাইকেল চাকমার মতো ব্যক্তিদের ডিজিএফআই এর কুখ্যাত জয়েন্ট ইন্টারোগেশন সেলে জেআইসি আটকে রাখা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে। বিস্ময়করভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে এই অভিযুক্তদের পালিয়ে যাওয়ার পথ তৈরি করে দেওয়া হয়। গুম কমিশন জানায়, অভিযুক্তদের পলায়নের ঝুঁকি আঁচ করতে পেরে তারা 2024 সালের নভেম্বর মাসেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের পাসপোর্ট বাতিলের সুপারিশ করেছিল এবং সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছিল। এমনকি পরোয়ানা জারির আগে অভিযুক্তদের অনেকেই ঢাকা সেনানিবাসের মতো সুরক্ষিত এবং পরিচিত স্থানে অবস্থান করছিলেন। সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়কেও এই পরোয়ানার বিষয়ে আগে থেকেই অবহিত করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় এই পরোয়ানা কার্যকর করা হয়নি। চূড়ান্ত প্রমাণ মেলে চলতি বছরের মে মাসে, যখন কমিশন মেজর জেনারেল হামিদের বিরুদ্ধে সমন জারি করে। 21শে মে সেনা সদর দপ্তর জানায় যে তারা অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না এবং তাদের বর্তমান অবস্থান সম্পর্কেও তারা অবগত নয়। গুম কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং যারা জানুয়ারি মাসেও দেশের ভিতরে সুরক্ষিত সেনানিবাসে অবস্থান করছিলেন, তারা আজ গুমের মতো গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়ার আওতার বাইরে চলে গেছেন। গুম কমিশন তাদের তদন্তে জোরপূর্বক গুমের একটি ভয়ঙ্কর 30 স্তর বিশিষ্ট পিরামিড কাঠামোর সন্ধান পেয়েছে, যা প্রমাণ করে যে এই অপরাধগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে পরিচালিত এক পরিকল্পিত প্রক্রিয়া। স্ট্র্যাটেজিক স্তর অর্থাৎ শীর্ষ স্তর, এটা কীরকম? এই স্তরের শীর্ষে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা, যাদের সরাসরি গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার ক্ষমতা ছিল। এই স্তরে ছিলেন জ্যেষ্ঠ জেনারেল, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা, যাদের মাধ্যমে রাজনৈতিক নির্দেশগুলো বাস্তবায়ন করা হতো। অপারেশনাল যে স্তর, এটা হলো সর্বনিম্ন স্তর। এই স্তরে ছিলেন নিরাপত্তা বাহিনীর নিম্ন পদের সদস্যরা, যারা উপরের নির্দেশ অনুযায়ী মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করতেন। তদন্তে আরও বেরিয়ে আসে যে গুমের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে ডিজিএফআই এর জেনারেলরা সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বের, বিশেষ করে
শেখ হাসিনা ও জেনারেল তারেক সিদ্দিকীর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। জেনারেল আকবর কমিশনের কাছে স্বীকার করেছে যে তিনি জেআইসিতে থাকা ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরীর বিষয়েও সরাসরি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছিলেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতা শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করবে না, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকি তৈরি করবে। ডক্টর নাবিলা ইদ্রিস এই বিষয়কে সতর্ক করে বলেন, পলাতক এই কর্মকর্তারা এখন শত্রুভাবাপন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সহজ শিকারে পরিণত হতে পারেন। নিজেদের বাঁচানোর জন্য বা ব্ল্যাকমেইলের শিকার হয়ে তারা দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য পাচার করে দিতে পারেন, যা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। সার্বিকভাবে অভিযুক্ত জেনারেলদের এই পলায়ন বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা। এটি প্রমাণ করে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের জন্য আইনের প্রয়োগ কতটা দুর্বল হতে পারে। এই ঘটনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থাকে যেমন কমিয়ে দেবে, তেমনি বিচারহীনতার এক অন্ধকার অধ্যায়ের সূচনা করবে, যা থেকে বেরিয়ে আসা হয়তো বাংলাদেশের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।